News 24। কলকাতা সহ রাজ্যের সেরা বক্ষরোগ বিশেষজ্ঞদের 29তম বার্ষিক সম্মেলন শুরু হলো কলকাতার সবভূমির রং দরবারে। অ্যাসোসিয়েশন অব চেস্ট ফিজিশিয়ানের পশ্চিমবঙ্গ শাখা আয়োজিত দুদিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত আছে পশ্চিমবঙ্গ সহ ভিন রাজ্যের প্রায় 350 জন চেস্ট ফিজিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ এবং বিজ্ঞানী। মাত্রাতিরিক্ত দূষণের ফলে ফুসফুসে নানা ধরনের সমস্যা ক্রমশ বাড়ছে। সিওপিডি এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের মূল কারণ হিসেবে দায়ী হচ্ছে ধূমপান। শহর গ্রাম নির্বিশেষে 40 উত্তীর্ণ পুরুষদের মধ্যে রোগের প্রকোপ হয় 8.36%। শহরাঞ্চলের অধূমপায়ী রোগীদের মধ্যে সিডিপিওর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এর ফলে মূলে হচ্ছে বায়ু দূষণ, জানালেন এসিপি 2026 অর্গানাইজিং সেক্রেটারি ডক্টর ইন্দ্রনীল হালদার। এছাড়াও আমাদের দেশে ফুসফুসে টিবি আক্রান্ত মানুষদের সংখ্যা যথেষ্ট বেশি। এদের ক্ষেত্রে টিউবারকুলোসিস, অ্যাসোসিয়েটেড অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এবং তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সম্মেলনে আয়োজন করা হয়। সুদীপ ঘোষ। তো আমি এসিপি কনফারেন্সের সাথে অনেকদিন ধরেই আছি, যবে থেকে আমি পালমোনারি মেডিসিন অ্যাজ এ মাই ক্যারিয়ার চুজ করেছি। তো আমরা প্রতি বছরই কনফারেন্স করি, এবারও জাস্ট 29th অ্যানুয়াল কনফারেন্স। তো আমাদের কনফারেন্সে মোটা অ্যাপ্রক্সিমেটলি 450 to 500 ডেলিগেটস অ্যান্ড ফ্যাকাল্টি মিলে আমরা পার্টিসিপেট করছি। তো এতে আমরা লাস্ট কয়েক বছরের মধ্যে পালমোনারি মেডিসিন যে বিভিন্ন ডোমেনে যে আপডেট বা চেঞ্জ হয়েছে, কিছু রিসেন্ট যে কিছু ইনফরমেশন এসছে, সেগুলো নিয়ে আলোচনা করছি, যাতে আমরা সকলে আরো এভিডেন্স বেসড বা আরো সায়েন্টিফিক্যালি ব্যাকড আপ পরিষেবা পেশেন্টদেরকে দিতে পারি। স্যার, এটা তো 29 আপনাদের অ্যানুয়াল কনফারেন্স, 29 and it's based on West Bengal chapter. তো ন্যাশনাল লেভেলে কবে হচ্ছে স্যার? ন্যাফকন হয়, এক্সাক্ট ডেট তো আমার মনে নেই, তবে ওটাই নভেম্বর থেকে ডিসেম্বর মাসে কোনো একটা জায়গায় প্রতি বছরই হচ্ছে। এবার কোথায় হচ্ছে স্যার? এবারে তো হয়ে গেল, এক যোধপুরে হয়েছে, জয়পুর জয়পুরে হয়েছে এবার। আমাদের এই যেটা কনফারেন্স হচ্ছে সেটা হচ্ছে এসিপি কন, অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ান কনফারেন্স। এটা প্রত্যেক বছরে আমরা করি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের চেস্ট ফিজিশিয়ানদের নিয়ে নতুন যে তথ্য, নতুন যে টেকনোলজি, নতুন গবেষণার কাজ, সেগুলো নিয়ে আলোচনা করি। বাইরের ফ্যাকাল্টিরাও আসে, তারা তাদের তথ্য শেয়ার করে। আমরা যারা গ্রাসরুট লেভেলে কাজ করে এবং যারা একদম এপেক্স লেভেলে কাজ করে, তারা সবাই উপকৃত হয়। কারণ আমরা সাধারণ জিনিস যেগুলো তারা আগেও জেনেছে, সেগুলো নতুন করে আমরা আবার জানানো হয়। নতুন কি উন্নতি হয়েছে, নতুন কি এসেছে তথ্য, সেগুলো নিয়ে আলোচনা হয়। প্লাস কাটিং এজ টেকনোলজি, যেমন আমাদের ইন্টারভেনশন নিয়ে বা নতুন নতুন ডায়াগনস্টিক্স নিয়ে আমরা আলোচনা করে থাকি। আপনার নাম? আমি হচ্ছি প্রফেসর ডক্টর ইন্দ্রনীল হালদার। আমি কলেজ অফ মেডিসিন জেএনএম হসপিটালের প্রফেসর। এই যে ফুসফুস শুকিয়ে যাওয়ার রোগটাকে আমরা ইন জেনারেল ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলি। স্যার যেরকম বললেন, বিভিন্ন ভাগ আছে, কিছু চিকিৎসা করে অনেক ভালো রাখা যায়, যেগুলো কারণ আমরা জানতে পারি। কিন্তু যেটা আরেকটা আছে, যেটা কারণ আমাদের কাছে অজানা, সেটাকে আইপিএফ বলে। সেটা খুব দ্রুত প্রোগ্রেস করে। ওষুধের ব্যাপারে ওনারা বলছেন যেটা দুটো অ্যান্টিফাইবোটিক ড্রাগ আমাদের এখন আছে, বেশ কয়েক বছর ধরেই চলছে, পারফেনাডিন আর নিন্টিনাডিন। কিন্তু লাং ট্রান্সপ্লান্টেশন আছে, এখন ভারতবর্ষে অনেক জায়গায় লাং ট্রান্সপ্লান্ট হচ্ছে। ঠিক সময় লাং ট্রান্সপ্লান্ট পাঠানোটাও একটা ইম্পর্টেন্ট কাজে পড়ে। এই হলো এক। আর একটা হচ্ছে যেটা হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস, এটার সম্বন্ধে সচেতনতা বাড়ছে ভারতবর্ষে। আমাদের যে কিছু কিছু সমীক্ষা করে দেখা গেছে যে হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস, যেটাতে ফুসফুস শুকিয়ে দেয়, ওয়ান অফ দি কমন কারণ। এবং এটা হচ্ছে যেমন পায়রার এক্সক্রিটা, পায়রার মানে ফলস থেকে হতে পারে। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে তার সচেতনতা যদি পারে এবং আগে আগে ধরতে পারি ঠিক ওষুধ দিয়ে এবং জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে পারলে আমরা রোগটাকে পুরোটাই হল্ট করে দিতে পারি। এই আপনার কি প্রশ্ন ছিল? অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানস এর সেক্রেটারি, ইউনাইটেড মেডিকেল কলেজের বক্ষ বিভাগের বিভাগীয় প্রধান। আজকে আমাদের 29তম সম্মেলন এই অ্যাসোসিয়েশনে হতে চলেছে এই সমভূমিতে। এখানে পশ্চিমবঙ্গের সমস্ত বক্ষরোগ বিশেষজ্ঞরা এসে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে বক্ষ বিভাগ তার অস্তিত্ব মানুষের কাছে সব থেকে বেশি প্রতিভূত হয় যখন কোভিড দেখা দেয়। কোভিডের সময় আমরা জানতে পারি যে ফুসফুস বলে একটা অর্গান আছে, যার অসুখে মানুষ মারা যেতে পারে এবং তার চিকিৎসা করে ফুসফুস বিশেষজ্ঞরা। সেখান থেকে দাঁড়িয়ে আজকে কিছুদিন আগে আপনারা জেনেছেন নিপা ভাইরাসের মতো আরেকটা অসুখ আমাদের
ফুসফুসের অসুখ সেটা এই পশ্চিমবঙ্গের বুকে দেখা দিয়েছে। এই সমস্ত অসুখগুলো যেগুলো ফুসফুসকে আক্রমণ করে সেইগুলোর সংক্রান্ত আলোচনা আজকে এই সম্মেলনে হতে চলেছে, যেখানে এই বায়ু দূষণের কারণে যে ফুসফুসের অসুখ হয় অ্যাজমা, সিওপিডি, সিগারেট খাওয়ার কারণে যে ফুসফুসের অসুখ হয় ক্যান্সার, এবং অন্যান্য যে অসুখ মানুষের ফুসফুসের উপর হয়, ফুসফুস শুকিয়ে যাওয়ার অসুখ বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, সেইগুলোর নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং ডাক্তারদের কাছে এই সমস্যা কিভাবে প্রতিহত করছে এবং তারা কিভাবে এর নিয়ন্ত্রণে কার্যকলাপ করছে সেইগুলো আলোচনার জন্যই আমরা এই সম্মেলন করছি। এই সম্মেলন দুদিন ধরে চলবে, শনিবার আর রোববার, এবং এই সম্মেলনের আগে বিভিন্ন জায়গায় এই সম্মেলন উপলক্ষে হাতে কলমে শিক্ষার জন্য ডাক্তাররা ওয়ার্কশপ করেছে। এই সবগুলোকে মিলিয়েই আমাদের সম্মেলন অনুষ্ঠান হতে চলেছে এবং আশা করব এই সম্মেলনের শেষে আমাদের ডাক্তাররা, বক্ষ বিভাগের ডাক্তাররা আরো তাদের পরিশীলিত ও উন্নত জ্ঞানের সাহায্যে ভালোভাবে রোগীদের চিকিৎসা করতে পারবে। ধন্যবাদ। কতজন ডাক্তার বিষয় নিয়ে করেন? ফুসফুস বা লাংস নিয়ে কিন্তু করতে আমরা দেখি কেন? না, এরকমটা ঠিক নয়। ফুসফুসের কনফারেন্স প্রত্যেকবারই হয়। আমরা তো এবার 29তম বছর আমাদের এই কনফারেন্সে, এবং প্রত্যেকবার আমাদের কলকাতাতে এর আগে 3বার ন্যাশনাল কনফারেন্সও অনুষ্ঠিত হয়েছে, এবং ছোটখাটো ফুসফুস সংক্রান্ত কনফারেন্স হতেই থাকে। সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে ফুসফুস সম্পর্কে লোকের ধারণা বা এই অসুখ সম্বন্ধে লোকের ধারণা জনমানসে নেই। কোভিড না হলে ফুসফুস সংক্রান্ত অসুখের ধারণা জনমানসে আসতেও না হয়। কোভিডের কল্যাণে বলুন বা কোভিডের সংক্রমণের জন্যই এই জিনিসটা চোখের সামনে এসছে যে ফুসফুসের সমস্যায় লোকে সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়তে পারে। কাজেই এগুলো বিভিন্ন সময় হয়ে থাকে। সবচেয়ে বড় বিষয় শুধু কনফারেন্স বা আলাপ আলোচনাতেই সীমাবদ্ধ থাকে না, অ্যাওয়ারনেসটা সবচেয়ে বড় দরকার। কারণ গ্রামের দিকে এখনো কিন্তু তাদের কাছে সারা জীবন পড়তে হবে, প্রেশারের ওষুধ খেলে সারা জীবন প্রেশারের ওষুধ খেতে হবে, ডায়াবেটিস হলে সারা জীবন ডায়াবেটিসের ওষুধ নিতে হবে। তো এইগুলো এই সারা জীবন নিতে হবে কথাটা অ্যাজমার ক্ষেত্রে লেগে যায়। অর্থাৎ এই তকমা লাগে, এই তকমা লাগে তার একটাই কারণ, এটার মধ্যে একটা ইতিহাস আছে এবং একটা সামাজিক সচেতনতার ব্যাপার আছে। আগেকার দিনে, ধরুন আজকের থেকে 40 বছর আগে ইনহেলার কাকে দেওয়া হতো, তখন নতুন ইনহেলার এসছে, তৈরি হয়ে বাজারে আসতে শুরু করেছে, তখন ইনহেলার কে নিত বাড়ির বয়স্ক বাবা মা মহিলা, বহুদিন সারা জীবন অ্যাজমায় ভুগেছে, তাদের অ্যাজমা ঠিক হবে না, তাকে ইনহেলার দেওয়া হচ্ছে, সে ইনহেলার নিচ্ছে, ঠিক হচ্ছে। তাহলে তখন লেভেলটা পড়ে গেল, ইনহেলারটা ওই নেশার মতন হয়ে যায়, বারবার নিতে থাকে। কারণ তখন তার ওষুধপত্র ওইরকমই ছিল যে দিলে 4-6 ঘন্টা কাজ হয়। এই যে সারাদিন একটা লোক মানুষ ডিজিজ ফ্রি, সিমটম ফ্রি থাকবে, এরকম ইনহেলার ছিল। এবং আস্তে আস্তে বিজ্ঞান পাল্টেছে, ওষুধপত্র পাল্টেছে, ড্রাগ ডেলিভারি মেথডস পাল্টেছে, ডিভাইসেস পাল্টেছে। এখন অনেক ওষুধ আছে দিনে একবার নিলে অ্যাজমা কন্ট্রোল, প্রেশারের ওষুধ 5 বার খেতে হতে পারে, কিন্তু দিনে একবার নিলে অ্যাজমা কন্ট্রোল, দিনে একবার নিলে ধূমপানজনিত ফুসফুসের ওষুধ কন্ট্রোল, এরকম ওষুধ আছে। কাজে এই ধারণাও মানুষের মধ্যে পাল্টে যাচ্ছে এবং এখনকার দিনে ইনহেলার অ্যাকসেপ্টেন্স অনেক বেশি। কাজে এইটা নিয়ে যে কোনো সামাজিক স্তরে যে কোনো চেঞ্জ, ট্রান্সপ্লান্ট ইজ এ ভেরি লুজ টার্ম টু ইউজ বলবো। তার কারণ যত ট্রান্সপ্লান্ট আছে তার মধ্যে ফুসফুসের ট্রান্সপ্লান্ট হচ্ছে সব থেকে কঠিন, বোথ টেকনিক্যালি চ্যালেঞ্জিং এবং সেটা তারপরে মেনটেন করা। যার জন্য বলা হয় ফুসফুসের ট্রান্সপ্লান্ট হচ্ছে ইউ আর ট্রান্সপ্লান্টিং ওয়ান ডিজিজ উইথ অ্যানাদার। ফুসফুসের ট্রান্সপ্লান্টের পরে বেশিরভাগ পেশেন্টই 5-6 বছরের বেশি সার্ভাইভ করে এবং 3-4 বছরের পর থেকে তাদের কমপ্লিকেশন হতে শুরু করে। কাজে ওই পেশেন্ট 3-4 বছর একটা সিমটম ফ্রি ইন্টারভ্যাল পেতে পারে। তো এখনো পর্যন্ত ফুসফুসের ট্রান্সপ্লান্ট করা হয়, টেকনোলজি ইজ মাচ বেটার, কিন্তু এখনো পর্যন্ত সেরকম নয় যে কিডনি ট্রান্সপ্লান্টের মতন ট্রান্সপ্লান্ট করে দিলে 20 বছর ভালো থাকে, সেই অবস্থা এখনো পৌঁছে। শর্ট অফ ট্রান্সপ্লান্ট ফুসফুস শুকিয়ে যাওয়ার নানা রকম চিকিৎসা আছে, যাতে শুকিয়ে যাওয়ার প্রবণতা রেটটা কমে। অন্যান্য স্টেরয়েড জাতীয় ওষুধ আছে যারা অনেক সময় কন্ট্রোল করতে পারে। সে বিভিন্ন কারণে ফুসফুস শুকিয়ে যায়, সেই কারণটা কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা করা যায়। কাজে কি কারণে হচ্ছে সেটা সব থেকে বড় কথা। 50% নিয়েও অনেকে ভালো থাকে, আবার অনেকে 10% ফুসফুস শুকিয়ে গেলেও খারাপ হয়। পায়রার আলো